ওদের মনে হচ্ছিল যে অটোতে ওদের দুজনের পাশে বাঁ দিকে কেউ বসেছিল এবং অটোওয়ালা আয়না দিয়ে ওই তার সাথে ইশারায় কথা বলছে এবং সেও ফিসফিস করে কিছু একটা অটো চালাতে বলছে। আর বাবা মার সামনে উনি গান গাইছিলেন, তো গাইতে গাইতে হঠাৎ উনি রিয়েলাইজ করে যে ওই যে কেকের সামনে একটা ছুরি রাখা আছে, ওই ছুরিটা কিরকম কেঁপে কেঁপে উঠছে। মানে ওনার বক্তব্য অনুসারে মনে হচ্ছে যে কেউ যেন ছুরিটাকে ধরার চেষ্টা করছে। বা হ্যালো গাইস, দ্য লোড শেডিং স্টোরিজের নিউ এপিসোডে আপনাদেরকে স্বাগত। এখন আমি নিউ দিল্লিতে আছি, বাইরে ট্রাফিকের সাউন্ড হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। আর এমন একটা জায়গাতে এসেছি সেখানে খুব বিজি একটা জায়গা, আর এখানকার টেম্পারেচার এই মুহূর্তে 53 ডিগ্রি সেলসিয়াস, মানে পুরো ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি টেম্পারেচার এখানেই রয়েছে। এখন দুপুর 2:30 বাজে। নিজের জন্য কিছুক্ষণ সময় বার করে আজকের এই এপিসোডটা আমি শ্যুট করলাম। এই মুহূর্তে আমি একটা ক্যাফেতে কাজ করছি এবং সব কিছু খুব ভালো লাগছে। এখানকার কালচার আমার খুব ভালো লাগছে, খাবার দাবার ভালো লাগছে, কিছু ফেমাস খাবার এখানকার জানতে পারছি। আমি ঠিক করে রেখেছিলাম যে নিউ দিল্লির, মানে আমি যেখানে আছি সাউথ দিল্লিতে সেটেল ডাউন হওয়ার পর 1 মাস 2 মাসের মধ্যে আমি আবার এপিসোড বানানো শুরু করে দেবো আপনাদের জন্য। এত গরমে ওইখানে কোনো পাখা চলছে না, কেন কি যদি পাখা চলে তাহলে ওই সাউন্ডটা এখানে আসবে এবং আপনাদের আমার কথা শুনতে অসুবিধা হবে। তো আমি 53 ডিগ্রি সেলসিয়াস গরমে কোনো পাখা না চালিয়ে এই দুপুরবেলার গরমে, এটা রুফটপ, মানে এর ওপরে আর কোনো ফ্লোর নেই, মানে অর্থাৎ বুঝতে পারছেন কীরকম এখানে গরম থাকতে পারে। আপনাদের জন্য আমি এপিসোড বানাচ্ছি। যা আপনারা আমার স্টোরি খুব মিস করেন, তার জন্য আপনাদের জন্য স্টোরি বানাচ্ছি আমি। আর আজকে যে এপিসোডটা আমি বানাতে চলেছি সেটা অনেকদিন আগে আমাদেরই এক অডিয়েন্স স্টোরিগুলো পাঠিয়েছিল। আমি কোনোভাবে সময় বার করে তার স্টোরিটা আনতে পারছিলাম না। তো আজকে আমি ঠিক করলাম যে আমি ডায়েরিতে লিখে রেখেছি ওনার স্টোরিগুলো, যাতে ভুলে না যাই। তো 3টে স্টোরি আজকে আমাদের কাছে আছে এবং 3টে স্টোরির পর আমি চেষ্টা করছি। আমার একটা বান্ধবী আমাকে একটা স্টোরি বলেছিল আমার সামনে। আমি যখন একটা অফিসে কাজ করতাম, আমি কলকাতায় যখন থাকতাম, তার বাবার সাথে ঘটে ঘটনাটা। তো আমি এই সবকটা স্টোরি আজকের এপিসোডে বলার চেষ্টা করলাম। আমার যে ক্লোজ ফ্রেন্ডরা আছে, খুব কাছের বন্ধুরা আছে, তারাও একটু বিজি হয়ে গেছে, কিন্তু ওরা এবার ঠিক করেছে যে আমি দূরে আছি তো কী হয়েছে, ওরা ভয়েস মেসেজ করে হোক কিংবা যদি ওরা ফোন কল করে করতে পারে, কল রেকর্ডিং করে হোক, ওদের স্টোরি আমাদেরকে পাঠাবে এবং সেইগুলো যাতে আমি আমার এপিসোডে আপলোড করতে পারি। আজকের এপিসোড শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই। আমার 1000 সাবস্ক্রাইবার হতে হয়তো আর 36টা সাবস্ক্রাইবার বাকি। 4টে সাবস্ক্রাইবার অলরেডি বেড়ে গেছে। আগের এপিসোড যখন আমি করেছিলাম তখন 940 ছিল, এখন 960 ছিল, এখন 964 হয়ে গেছে। 4টে সাবস্ক্রাইবার সত্যি বেড়েছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন। আর 36টা সাবস্ক্রাইবার বাকি আছে। 36টাই তো, হ্যাঁ, আমি অঙ্কে একটু কাঁচা। তো তারপর আমার চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে। তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা করে রাখুন। আমি জানি যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটাকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যারা এখনও করেননি তাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এইটুকুই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে। আপনাদের জন্য আমি এত গরমে, 53 ডিগ্রি সেলসিয়াস গরমে আপনাদের জন্য এখানে ভিডিও শ্যুট করছি এবং করতে থাকবো। আমার ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে, আমার ভালো লাগে আপনাদেরকে স্টোরি বলতে। আমি চাই যে আমি যে এত স্ট্রাগল করছি এখানে, আমাকে নিউ দিল্লি আসতে হয়, বিভিন্ন জায়গায় থাকতে হচ্ছে, আমাকে কলকাতা ছেড়ে আসতে হচ্ছে, আমার বাবা মাকে ছেড়ে আসতে হয়েছে এখানে। আমিও চাইনি আমার বাবা মাকে ছেড়ে এখানে আসতে। অনেক ব্যাপার থাকে এর মধ্যে, সব কিছু বলা যায় না এভাবে। তো আমি চাই যে এই চ্যানেলটা মনিটাইজ হয়ে যাওয়ার পর যদি এটা একটা ইনকাম স্ট্রিম হয়ে যায় কোনো না কোনোভাবে, আপনাদেরকে আমি প্রত্যেক দিন স্টোরি শোনাতে পারবো। আর আমার বাবা মাকে ছেড়ে থাকতে হবে না এখানে। তাই অনেক স্বপ্ন জড়িয়ে আছে চ্যানেলটাকে নিয়ে। আমি যেখানেই যাই সেখানে বলি যে আমার একটা রাস্তা রয়েছে, আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। 1000 সাবস্ক্রাইবার হতে এখনো সময় আছে, কয়েকটা সাবস্ক্রাইবার বাকি আছে, কিন্তু আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। ওটা যদি একবার মনিটাইজ হয়ে যায়, ওটা যদি একবার গ্রো করা শুরু করে দেয়, তাহলে আমি আর এত কিছু ভাববোই না, তাহলে আমি এখানে থাকবোই না। কোনো না কোনো ইচ্ছা আছে, কোনো না কোনো পাহাড়ি এলাকাতে বা কোনো
শুনশান এরিয়াতে, যেখানে এরকম ট্রাফিকের সাউন্ড নেই, যেখানে এত গরম নেই, এত পলিউশন নেই। দিল্লিতে খুব পলিউশন সত্যি কথা বলতে, আর সেরকম গরম, আর শীতকালে সেরকম ঠান্ডা। এরকম জায়গা ছেড়ে একখানা খুব নিরিবিলি জায়গাতে পৌঁছে যাবো, সেখানে আমি ভিডিও শ্যুট করবো রাত্রিবেলা, আর আপনাদের সাথে আপনাদের স্টোরি আমি শেয়ার করতে থাকবো। এরকম কিছু একটা স্বপ্ন আছে আমার, আশা করছি যে সেই স্বপ্নে আপনারাও সাহায্য করবেন। তো যাই হোক, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। তাহলে চলুন সময় নষ্ট না করে আজকের এপিসোডটা শুরু করে দেওয়া যাক। আজকের গল্পটা যে পাঠিয়েছে, সে একজনই পাঠিয়েছে। আমার প্রত্যেক কটা ইউটিউব ভিডিওর যে কমেন্ট সেকশন আছে, সেই কমেন্ট সেকশনে উনি এক একটা ভিডিওতে এক একটা স্টোরি পাঠান। তো যিনি পাঠিয়েছে তার নাম টিনা আচার্য। উনি আগেও আমাকে অনেক স্টোরি পাঠিয়েছে, সেগুলো নিয়ে একটা দুটো এপিসোড আমি করেছি, একটা দুটো এপিসোড আশা করছি করেছি আমি। তো উনি পাঠাতে থাকতেন ওনার সাথে আজ থেকে 9 বছর আগে, আজ থেকে 12 বছর আগে ছোটোবেলাতে কিরম কিরম ঘটনা ঘটেছে, যেগুলোর এক্সপ্লেনেশন আজও তার কাছে নেই, সেগুলো উনি পাঠাতে থাকতেন। তো এরকমই আরও 3টে গল্প জমেছিল, উনি পাঠিয়েছিলেন, এবং সেটাকে আমি এপিসোডে আনতে পারিনি, এবং আমার মনে হয়েছিল যে আনা উচিত, কারণ বেশ ইন্টারেস্টিং এবং অন্যরকমের গল্প। আর অন্য রকমের একটা গল্প, এমন না যে তথাকথিত কোনো ভৌতিক ঘটনা নয়, যে কোনো বাড়িতে গেলাম এরকম ঘটনা ঘটেছে, এরকম নয়। নিজেদের জীবনে চলার পথে ছোট ছোট ইনসিডেন্ট হয়ে থাকে, যে ইনসিডেন্টগুলোর কোনো এক্সপ্লেনেশন থাকে না আমাদের কাছে সচরাচর। এরকম অনেক কিছু ঘটে থাকে, আমরা কোনোটা হয়তো মনে রাখি, কোনোটা হয়তো গা করি না, কোনোটা হয়তো অন্য কোনো ইস্যু আছে যেটা আমরা খুঁজে পাই না, এরকম ভেবে উড়িয়ে দিই। কিন্তু এমন কিছু স্টোরিজ এরকম সত্যি সত্যি থেকে থাকে, এগুলো সত্যি সত্যি মনে হয় যে না, এটা কিন্তু আমার এত বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমি এটার মানে খুঁজে পাচ্ছি না। তো প্রথমে যাই ওনার ছোটবেলার একটা গল্পে। উনি বলেন যে উনি তখন ছোট ছিল, ক্লাস 7-8 হয়তো তখন পড়তো। ওনাদের স্কুলে শীতকালে একটা ছুটি থাকতো, মানে 25 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বর অব্দি একটা ছুটি থাকতো, 1 তারিখে আবার স্কুল খুলে যেত, এরকম একটা থাকতো। ওই যে 5-6 দিনের ছুটিটা আছে, ওই ছুটির মধ্যে একটা ঘটনা ঘটে কি, প্রত্যেক ক্রিসমাসে যখন যিশু খ্রিস্টের সামনে কেক কাটা হতো, তো উনি খুব এক্সাইটেড, মানে উনি নিজেও খুব গান গাইতে ভালোবাসতো, মানে এখনও ভালোবাসি আশা করছি। উনি গান গাইতে ভালোবাসে, উনি গান গায়। তো উনি নাকি প্রত্যেক ক্রিসমাসের সময় গান গায় যিশু খ্রিস্টের সামনে বসে। তো একদিন কি হয়েছিল, ওই রকম যখন উনি ক্লাস 7-8 পড়তো, ওনার সামনে একটা কেক রাখা ছিল, সামনে একটা চুড়ি রাখা ছিল, আর ওনার বাবা মার সামনে উনি গান গাইছিলেন। তো গাইতে গাইতে হঠাৎ উনি রিয়েলাইজ করে যে ওই যে কেকের সামনে একটা ছুরি রাখা আছে, ওই ছুরিটা কিরকম কেঁপে কেঁপে উঠছে। মানে ওনার বক্তব্য অনুসারে মনে হচ্ছে যে কেউ যেন ছুরিটাকে ধরার চেষ্টা করছে বা ছুরিটাকে নড়ানোর চেষ্টা করছে। কিন্তু ওই শীতকালে 25শে ডিসেম্বরের অত ঠান্ডাতে এমন না যে পাখা চলছে বা অন্য কোনো হাওয়া বাইরে থেকে আসছে, দরজা জানলা বন্ধ, এরকম একটা রাত্রিবেলাতে, রাত 12টার পর অবশ্য, কেন কি 24শে ডিসেম্বর রাত্রিবেলা যেরকম যা হয়, উনি দেখতে পাচ্ছে চোখ পরিষ্কার যে ছুরিটা যেটা আছে কেকের সামনে যেটা রাখা, সেটা নড়ে উঠছে, কোনো যেন সরানোর চেষ্টা করছে। তো ওইটা দেখার পর উনি খুব ভয় পেয়ে যায়, কারণ এটা স্বাভাবিক ব্যাপার নয়, একটা কেকের সামনে ছুরি রাখা আছে যেটা নড়ে নড়ে উঠছে, এটা স্বাভাবিক ব্যাপার একদমই নয়। ওই জায়গাতে যে কেউ থাকলে সেই ভয় পেয়ে যেত। তো ওটা ওনার কাছে একটা অদ্ভুত ঘটনা, যেটার এক্সপ্লেনেশন আজও ওনার কাছে নেই। উনি আজও বুঝতে পারেনি যে ছুরিটা কেন নড়ে উঠেছিল, পাখা চলছিল না, বাইরে থেকে কোনো হাওয়া বাতাস আসছিল না, এমন কোনো কারণ নেই যেটার জন্য ছুরিটা উঠতে পারে ওরমভাবে। তো এটা সত্যি একটা ভাবার বিষয়। এই একখানা স্টোরি উনি আমার কমেন্টে পাঠিয়েছিলেন। আরেকখানা স্টোরি যেটা, আচ্ছা আমি এই 3টে গল্পের মধ্যে যেটা করছি, যেটা কম ভয়ের সেটা আগে বলছি, তার থেকে বেশি ভয়ের তারপরে বলছি, একদম আমার যেটা মনে হয়েছে একটু আরও বেশি ভয়ের সেটা লাস্টে বলছি। তো এটা যেটা এখন এই গল্পটা যেটা এখন আমি বললাম সেটা একটু কম ভয়ের ছিল, আর এর পরে যেটা বলতে চলেছে একটু বেশি ভয়ের। আর আমি বলবো যে এটা ভয়ের থেকে, ভয় তো ঠিক আছে, এটা একটু অলৌকিক, মানে এটা আজ খুবই বলবো না, অদ্ভুত ঘটনা একটা, সবার চোখের সামনে ঘটা একটা অদ্ভুত ঘটনা, এটা একটু অলৌকিক বলতে পারবো। এবং এর সাথে শয়তান তার লিঙ্ক থাকলেও থাকতে পারে,
বা কোনো নেগেটিভ এনার্জি যেটা আমাদের এই ইহ জগতে প্রবেশ করেছে, এরকম কোনো একটা ঘটনা। তো আমি গল্পটা বলছি, উনি যেটা পাঠিয়েছে সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন বলতে চাইছি যে কোনো সাতান বা শয়তানের লিঙ্ক রয়ে থাকতে পারে। সেটা হচ্ছে আজ থেকে প্রায় 9 বছর আগের ঘটনা। তৃণা আচার্য, মানে যে বলা হয়নি, মানে আগের এপিসোড অনেকবার বলেছি, উনি অ্যাকচুয়ালি হসপিটালে কাজ করে, নাইট শিফটে উনি নার্স বলতে পারেন। কোনো একটা আমাদের কলকাতার রিনাউন্ড একটা হসপিটালে উনি রাত্রিবেলা নাইট শিফটে কাজ করে সেখানে। তো এরকম 9 বছর আগে ওনার একজন দিদি রয়েছে, সেই দিদির সন্তান ধারণ করে পেটে। তো সবাই খুব খুশি ছিল যে প্রথম বিয়ের পরে প্রথম সন্তান, খুব খুশি ছিল সবাই। এবার একটা রিচুয়াল রয়েছে ওদের ফ্যামিলির, যে সন্তান ধারণ করার 7 মাস পর বাপের বাড়িতে গিয়ে থাকতে হয় কয়েকদিন, তারপরে আবার ফেরত আসতে হয়, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। তো আমাকে যদিও ক্লিয়ারলি বলেনি যে রিচুয়ালটা কতটা কীরকম কী, পুরো ডিটেলস বলেনি, বাট হতে পারে এরকম কোনো একটা রিচুয়াল আছে যে 7 মাস পরে বাপের বাড়িতে গিয়ে থাকতে হয়। ভালো কথা। তো এবার উনি ছিলেন বাপের বাড়িতে, এবং যখন বাপের বাড়িতে যান, আমার বিশ্বাস যে উনি তৃণাচার্য যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে ওনার দিদি বেশ কিছু দুঃস্বপ্ন দেখতে পায়, এবং সেই দুঃস্বপ্নটা একটু অলৌকিক টাইপের, মানে ভৌতিক, বা যেটা ওনার বাপের বাড়িতে থাকাকালীন কোনোদিন দেখতে পাননি। এটা সাতানিক বা নেগেটিভ এনার্জি উনি ফিল করতে পারতেন, সেই সময় ফিল করতে পারতেন, অনেক রকমের দুঃস্বপ্ন দেখতেন বা এরকম কিছু। তো কয়েকদিন ওখানে কাটানোর পর যখন উনি ফিরে আসছিল গাড়ি করে, তখন সবার সামনে দেখতে পায় যে গাড়ির আশেপাশে হোক বা রাস্তাতে হোক একটা অদ্ভুত ঘূর্ণিঝড় টাইপের দেখতে পায়, এবং ওনার পেটের যে বাচ্চারা রয়েছে সেটা ছটফট করা শুরু করে। সেই সময় যখন বাইরে ঘূর্ণিঝড় টাইপের কিছু একটা হচ্ছে, খুব ঝড় হচ্ছে, সেই সময় ওনার পেটের বাচ্চারা ছটফট করা শুরু করে, এরকম কিছু আমার মনে হয় তৃণাচার্য বলতে চেয়েছিল। অ্যাকচুয়ালি খুব শর্টে লিখেছিল, আমার বুঝতে কোথাও একটু অসুবিধা হয়েছিল, বাট আমি ওই জন্য গাড়িতে লিখে রেখেছি যেরকম বুঝতে পেরেছি। তো তারপরও সবাই বাড়ি চলে আসে। তারপর যখন সন্তান প্রসব করার সময় হয়, 2 মাস পরে, তখন সন্তান বাইরে বেরিয়ে আসার পর সবাই দেখতে পায় যে সন্তানটা সাধারণ নয়। মানে সাধারণ নয় কেন বলছি, এখানেই এটা অদ্ভুত অলৌকিক জিনিস আমি কেন বললাম গল্পটা শুরু করার আগে, সেটা হচ্ছে যে সবাই দেখতে পায় যে সন্তানটার মাথাতে এক ফোঁটা চুল নেই, কিন্তু তার নাক কানও নেই, মানে কান নাক নেই, এবং 2টো চোখ রয়েছে, কিন্তু পাশাপাশি কপালে আরেকখানা চোখ রয়েছে এক্সট্রা। মানে অদ্ভুত, এটার জন্যই বলছি, কারণ কান নেই, নাক নেই, কপালে একটা এক্সট্রা চোখ রয়েছে। এবং সে মানে এটা দেখে সবাই ভয় পেয়ে যায় যে এটা অদ্ভুত একখানা অলৌকিক জিনিস, এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এবং সে নাকি 7 দিন পরে, মানে সন্তানটা নাকি 7 দিন পরে মারাও যায়। তো যদিও নিজের সন্তান, তার জন্য তৃণাচার্য দিদির খুব খারাপ লেগেছিল। তো তারপর তৃণাচার্য বলে যে তারপরে আমার দিদির আরো 2টো সন্তান হয়, কিন্তু তা সত্ত্বেও তার ওই যে প্রথম সন্তান যে অলৌকিক সবাই বলছিল, তার কথা এখনো মনে রয়েছে, এবং তার জন্য এখনো মন খারাপ করে। এবং সে কে ছিল, কেনই বা বাপের বাড়িতে যাওয়ার পরে দুঃস্বপ্ন দেখছিল, কোনো সাতানিক এন্টিটির দুঃস্বপ্ন কেন দেখছিল, সেটা এখনো কিন্তু সে বুঝতে পারেনি। এর নেপথ্যে কোন রিজন থাকতে পারে, বা কেউ কোনো জাদুটোনা করেছে কিনা, কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, সেটাও হতে পারে, কিন্তু তার কোনো এক্সপ্লেনেশন ওনার দিদির কাছে কিন্তু এখনো নেই, ইভেন তৃণাচার্যের কাছেও এখনো নেই। তো এটা হচ্ছে একটা অলৌকিক গল্প। এর পরের গল্পটা আরেকটু ভয়ের, যেটা আমি বলেছিলাম যে 3টে গল্প পরপর বলবো, তার মধ্যে বেশি ভয়ের যেটা আমার লেগেছে পার্সোনালি, সেটা সবার লাস্টে বলবো। তো এইটা হচ্ছে সেই গল্পটা বলতে চলেছি, যে গল্পটা আমার মনে হয়েছে বাকিগুলোর থেকে একটু বেশি ভয়ের, আর এই গল্পটা বুঝতে আমার একটু সময় লেগেছে। 2024 সালেরই 1 তারিখের ঘটনা, মানে জানুয়ারি মাসের 1 তারিখের 2024, যে দিনকে সবাই হই হুল্লোড় করে বাইরে রাস্তাঘাটে বেরোয়, কেনাকাটি করে, খাওয়া দাওয়া করে বাইরে, সেরকমই একটা দিনে ওদের সাথে, মানে ওনার সাথে এবং ওনার মায়ের সাথে একসাথে ঘটনাটা ঘটেছে।
তো কি হয়, 1 তারিখে উনি এবং ওনার মা প্ল্যান করে যে কোথাও একটা ঘুরতে যাবে, এবং আমাকে শুধু এইটুকু মেনশন করে যে সোদপুরের সাইডে কোথাও একটা যাবে, মানে হয়তো উনি সোদপুরের দিকে থাকে বা কোথাও একটা এরকম দিকে থাকে। তো ওনারা যেখানে যেত প্রথমে অটো করে যেতে হয়, তারপরে বাসে করে যেতে হয়, এরকম কিছু একটা ব্যাপার ছিল। তো সেভাবেই ওরা ঠিক করে। তো ওনারা যখন রাস্তাতে বেরোয় দুপুরবেলাতে, তখন সেই রাস্তাতে একটাও অটো ছিল না যে অটো করে সে এক জায়গাতে যাবে, তারপর সেই অটো করে মানে তারপর বাসে করে অন্য জায়গায় যাবে, সে রাস্তাতে একটা অটো ছিল না। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর দুপুরবেলা একটা অটো হঠাৎ করে ওনারা দেখতে পায় দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানে একজন ড্রাইভারও বসে রয়েছে। ড্রাইভারকে শুধু বলে যে আপনি কি সোদপুরে যাবেন? ড্রাইভার কোনো অ্যান্সার না দিয়ে মাথা দিয়ে বলে যে হ্যাঁ। তো ওরা অটোতে বসে পড়ে। তো ওরা অটোতে উঠে পড়ে। অটোতে ওঠার পর ওনারা যেতে থাকে। তো অটোতে যাওয়ার সময় হঠাৎ করে ওনারা একটা জিনিস খেয়াল করে যে ড্রাইভারটা কিন্তু কোনো দিকে তাকাচ্ছে না। মানে নর্মাল সাধারণ মানুষ কি হয়, রাস্তা দিয়ে কোনো লোক যাচ্ছে, ক্রস করছে, তাকাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে, তারপর যাচ্ছে, এরকম নর্মালি হয়ে থাকে। কিন্তু ওনারা প্রথমে একটু অদ্ভুত লাগে যে ড্রাইভারটা কোনো দিকে তাকাচ্ছে না, স্ট্রেট তাকিয়ে যাচ্ছে, যেন ওনার লাইক শুধু ওনার শরীর কাজ করছে, এরকম টাইপের, এরকম ভাবে উনি যাচ্ছে। তো এটাকেও ওনারা অতটা গুরুত্ব দেয়নি যে হতেই পারে, কোনো ব্যাপার না, এটাকে ওরা গুরুত্বই দেয়নি। কারণ এগুলো সব পরে গিয়ে রিয়েলাইজ করে সত্যি তো আমি দেখলাম ড্রাইভারটা মাথা নামাচ্ছিল না বা কিছু। তো তারপর যেটা হয়, এইবারে ওদের একটা জিনিসে ওদের একটা সন্দেহ জাগে। একটা ফিমেল ভয়েস, মানে একটা মহিলা কণ্ঠ ওই অটোর মধ্যে দিয়ে আসছিল। বলাই বাহুল্য, ওই অটোতে উনি এবং ওনার মা, মানে টিনাচার্য এবং তার মা ছাড়া ওই অটোতে আর কেউ ছিল না, ড্রাইভারটা বাদ দিয়ে। কিন্তু কনস্ট্যান্টলি ওই অটো থেকে একটা ফিমেল ভয়েস পাওয়া যাচ্ছিল, কথা বলছে, ফিস করে কিছু একটা কথা বলছে, কিন্তু কি কথা বলছে বোঝা যাচ্ছে না। আর তার পাশাপাশি ওই যে অটো চালক ছিল, সেও যেন ইশারাতে কিছু বলছে, কথা বলছে, ফিস করছে। এবার প্রথমে ভেবেছিল যে ইয়ারফোনে কথা বলছে, হয়তো ইয়ারফোন কানে লাগানো আছে, কারোর সাথে হয়তো সে কথা বলছে, ফিস করে হোক বা জোরে হোক, যাই হোক না কেন, সেই সাউন্ডটাই হয়তো পাচ্ছে। মেয়ের যে ভয়েস আছে সে হয়তো জোরেই কথা বলছে, পাচ্ছে আস্তে আস্তে টিনাচার্যরা, এটা হতে পারে। কিন্তু তাহলে ড্রাইভারটা ফিস করে কথা বলছে, ইশারা করে, মুখ থেকে কোনো আওয়াজই বার করছে না, ইশারা করে কথা বলছে কিছু একটা। আর ভালো করে লক্ষ্য করে দেখলো উঁকি মেরে যে ওই ড্রাইভারের কানে কোনো ইয়ারফোনও পর্যন্ত নেই। তাহলে কার সাথে কথা বলছে, কিভাবে কথা বলছে? তো দেখলো যে অন্য কোনো কিছু ডিভাইস যেটা দিয়ে কথা বলতে পারে সেরকম কিছু নেই। তো দেখলো যে না, নেই। তো ওরা এবার জিনিসগুলোকে দেখার পরে, উনিও দেখছে, ওনার মাও দেখছে, কিন্তু ওটা দেখার পরে বেশ খাপটি মেরে রয়েছে, মানে ব্যাপারটা বুঝতে পারছে না কি হচ্ছে, বুঝতে পারছে। তো এমতো অবস্থায় ওরা যখন চোখ চাপাচাপি করছে ব্যাপারটা কি হচ্ছে, মানে দুজনেই শব্দটা কিন্তু শুনতে পাচ্ছে। যখন করছে এরকম ঘটনা ঘটছে, তখন দেখতে পাই ওরা সোদপুরের যে স্টপেজে আসা অটো স্ট্যান্ড, সেখানে এসে গেছে। এবার ওরা তড়িঘড়ি করে নেমেছে। এবার ওরা ব্যাগ থেকে, পার্স থেকে যখন ওরা টাকা বার করে দিতে যাবে অটোওয়ালাকে, তখন দেখতে পাচ্ছি সেখানে কোনো অটোই নেই। মানে ওরা নেমেছে অটো থেকে নেওয়ার পর পার্স থেকে টাকা বার করে যখন টাকাটা দিতে যাবে অটোওয়ালাকে সামনে, এক্স্যাক্টলি দেখছি কোনো অটো নেই সেখানে। ওরা 2-3 মিনিট খোঁজাখুঁজি করলো যে অ্যাটলিস্ট টাকাটা তো নিয়ে যাক, যেখানে যাচ্ছিস যা, কিন্তু টাকাটা তো নিয়ে যা। তো দেখলো যে ওখানে কোনো অটোই নেই। ওটা দেখার পর ওরা দুজনে খুব ভয় পেয়ে যায়। প্রথমে একটা সন্দেহ জাগছিল যে কার সাথে কথা বলছে অটোতে, মানে ওরা এটা ফিল করতে পারছিল ইন ফিউচার যে মনে হয় ওদের পাশে, মানে দেখুন আমরা যখন অটোতে উঠি একটুখানি জায়গা বাঁদিকে রেখে দিই, দুজন উঠেছে অটোতে, ওঠার পরে বাঁদিকে একখানা জায়গা রেখে দিই যাতে কেউ ইন ফিউচার যদি কেউ আসে তাহলে সেটা বসতে পারে। ওরা এখন রিয়েলাইজ করছে যে ওদের মনে হচ্ছিল যে অটোতে ওদের দুজনের পাশে বাঁদিকে কেউ বসেছিল, এবং অটোওয়ালা আয়না দিয়ে ওই তার সাথে ইশারায় কথা বলছে, এবং সেও ফিস করে কিছু একটা অটো চালককে বলছে। তো মানে যখন আমি জিনিসটা পড়লাম ভালো করে, আমি 3-4 বার রিপিট করে পড়লাম যে অ্যাকচুয়ালি এটাই তো মেন করতে চেয়েছে, আই গেস এটাই মেন করতে চেয়েছে। এবং জিনিসটা খুবই অলৌকিক এবং ভৌতিক। আমার বেশ ভালো লাগলো স্টোরিটা, এটা খুব ইউনিক একখানা স্টোরি। আর এরকম যদি সত্যি ঘটে থাকে
তাহলে সত্যি খুবই খারাপ সিচুয়েশন হয়েছে। টিনা আচার্য এরপরে আরও বলে যে এই ঘটনাটার পর মানে ঠিক পরের দিনকেই ওনার মায়ের জ্বর এসে যায়, 2 দিন ছিল সেই জ্বরটা, আরও 2 দিন ছিল, এবং ঘুমের মধ্যে নাকি কিছু একটা বিড়বিড় করতে থাকে, ফিসফিস করতে থাকে ঘুমের মধ্যে, সেও ওনার মাও। এবং ডাক্তারকে দেখানোর পর অনেক ওষুধ দেওয়ার পর নাকি জিনিসটা ঠিক হয় ওনার। তো এটা কেন হয় না হয় কোনো এক্সপ্লেনেশন কিন্তু তার কাছে নেই। তো এই 3টে গল্প উনি আমাকে পাঠিয়েছিল, এবং থ্যাংক ইউ স্টোরিগুলো আমাদেরকে পাঠানোর জন্য। আপনাদের গল্পগুলো কেমন লাগলো অবশ্যই বলবেন, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে দেবেন, এবং প্লিজ এই গল্পগুলো ভালো লাগলে এখন লাইক করে দেবেন। যদি আপনি লাইক করেন একটা, তাহলে কি হবে, ইউটিউব এই ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দেবে, যাতে এই গল্পগুলো আরও অনেকে শুনতে পায় এবং আমার চ্যানেলটা আরও গ্রো করে। যদি মনে হয় যে আপনার সময় আমি নষ্ট করিনি, তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। এরপরে আমি একটা স্টোরিতে আসতে চাইছি। এই স্টোরিটা ভেবেছিলাম যে অন্য একটা এপিসোডে বানাবো আলাদা করে। এই স্টোরিটা খুব ভয়ের, সেটা আমি বলবো না হয়তো, কিন্তু এই আজ থেকে প্রায় 1 বছরই হতে চলেছে। যখন সেপ্টেম্বর মাস 2023 সাল, আমি একটা অফিসে চাকরি করতাম, কিন্তু 9টা 5টার সাধারণ কাজ আমি করতে ভালোবাসি না। মানে 9.5 ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকা আমার দ্বারা হবে না। ওই জন্যই আমি প্রথমে ভিডিও শুরুতে বললাম যে আমার ইচ্ছা নেই আমার বাড়ি থেকে এরকম চলে আসা। আমার অনেক বড় স্বপ্ন আছে, যেখানে এরকম 9টা 5টা চাকরি থাকবে না জীবনে। আমি শুধু আপনাদের সাথে গল্প করব, আর আরও একখানা হয়তো চ্যানেল থাকবে আমার লাইফস্টাইলের, যেটা অলরেডি আছে কিন্তু এখন শ্যুট করার সময় পাচ্ছি না। আচ্ছা, ওই চ্যানেলটার লিঙ্ক আমি দিয়ে দিলাম ডেসক্রিপশানে। ওটাতে 2-3টের বেশি ভিডিও নেই, কিন্তু ওটাতে আমি বেশি অ্যাক্টিভ নই অ্যাকচুয়ালি, এটাতে যতটা না অ্যাক্টিভ। আর আমার ইচ্ছা তো লাইফস্টাইল ব্লগ অ্যান্ড এক্সপ্লোর করে বেড়ানো। মানে আমার লাইফটা হয়তো আমার জীবনটা হয়তো অন্যভাবে ভগবান বানিয়েছে, তার জন্য হয়তো আমি আপনাদের সামনে বসে রয়েছি। এখানে অনেক কাজ করতে হয় আমাকে, মানে এটা যে কোনো জায়গাতেই অনেক কাজ করতে হয়, বাট তা সত্ত্বেও আমি একটুকু সময় বার করে আপনাদের জন্য স্টোরি বলি। এখানে ভালো লাগে, আপনাদের সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। আমি ছোটো থেকে এরকমই ছিলাম, স্টোরি বলতে ভালোবাসতাম। স্কুলে হোক বা যে কোনো স্কুলে, যখন আমি কোনো অফ ক্লাস হতো আমাকেই দায়িত্ব দেওয়া হতো স্টোরি বলার জন্য। 1000 সাবস্ক্রাইবার যেদিনকে হবে, আমি এই দ্য লোডশেডিং স্টোরিজের অরিজিনটা বলবো। কেন লোডশেডিং স্টোরি নামটা বললাম আমি, মানে নামটা রেখেছিলাম কেন, কোন ঘটনাগুলোকে কেন্দ্র করে আমার এই চ্যানেলটাকে খোলা, কেন খোলা, কোন আমেজটাকে আনতে চেয়েছি, এবং আমি সব কিছু তুলে ধরতে চাই ওই এপিসোডটাতে। ওটা স্পেশাল এপিসোড হতে চলেছে। একটা এপিসোড এরকমও আছে যে আমি পোস্ট করি এই চ্যানেলে, কিন্তু বিশেষ কারণে ভিডিওটাকে আমাকে ডিলিট করে দিতে হয়, এবং ওই ঘটনাটা খুবই সত্যি ঘটনা। এবং মানে যে বাড়িতে আমি ছিলাম সেটা একটু হন্টেড হয়ে গেছিলো মাঝখানে, এবং কেন হয়ে গেছিলো, কী ঘটেছিল সেই বাড়িতে, সেই ঘটনা মানে সেই আমার বাড়ির রুফটপ নিয়ে সেই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম। আমি ভিডিওটাকে আবার শ্যুট করবো যদি 1000 হয়ে যায়, এবং ওই ভিডিওটা এত হিট করেছিল কিন্তু আমাকে ডিলিট করে দিতে হয়, কারণ আমি ফিল করতে পারছিলাম সেই ভিডিওটার পর থেকে যেন আরও কীরকম অন্য রকমের জিনিস ঘটছে বাড়িতে। তো আমার বাবা মার কথা চিন্তা করেই হয়তো ভিডিওটাকে আমি ডিলিট করে দিয়েছিলাম। ওটাকে আমি আবার শ্যুট করবো শুধু 1000 সাবস্ক্রাইবারের পরে। অনেক প্ল্যানস আছে এই চ্যানেলটাকে নিয়ে। লেটস স্টার্ট টু দ্য নেক্সট স্টোরি। পরের স্টোরিটা শুরু করা যাক। তো পরের স্টোরিটা যে আমাকে পাঠায় তার নাম সুধা সাউ। মানে আমি যখন 2023 সালে সল্টলেক সেক্টর 5-এ চাকরি করতাম একটা প্রাইভেট সেক্টরে, তখন আমার এক কলিগ ছিল সে, এবং আমার আরেকজন কলিগ ছিল সায়ন বলে, তার স্টোরি আমি পাঠিয়েছি এখানে, লিখেছি। ওর আরেকখানা স্টোরি বাকি আছে এখনো এখানে, ও বলেছিল যে বলবে আমাকে, ও স্টোরি আমাকে এখনো বলেনি। সায়ন, তুই যদি আমার স্টোরি এখন দেখিস, ঠিক আছে, তুই প্রত্যেকটা এপিসোড তুই আমার দেখিস, প্রত্যেকটা এপিসোড তুই আমাকে প্রশংসা করিস যে খুব ভালো চলছিস, চালাচ্ছিস, আর তোর ওই স্টোরিটা কিন্তু এখনো বাকি রয়ে গেছে। তুই প্লিজ আমাকে ভয়েস মেসেজ করে বলিস, ভয়েস মেসেজ না করিস, তুই আমাকে পাঠাস, আমি ওটাকে এখানে আপলোড করতে চাই। স্টোরিটা দারুণ ছিল। তো যাই হোক, আমার প্রত্যেক কটা কলিগের সাথে কম বেশি অনেকের সাথেই আমার এখন কন্ট্যাক্ট রয়েছে। আর ওই যে কটা দিন আমি ওখানে কাটিয়েছি, সেই কটা দিন আমার ভালো ছিল কোনো না কোনোভাবে। শুধু
কাজটা বাদ দিয়ে সবকিছু ভালো ছিল যাই হোক। তো সুধার একখানা স্টোরি আমাকে আমার পাশে বসে বলল যে ইউনো হোয়াট, আমার বাবার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। ওর বাবা যখন খুব ছোট ছিল তখন ঘটেছিল ঘটনাটা। তো কি ঘটেছিল একটু শর্টেই বলছি, শর্ট না, যেরকম বলেছিল আমাকে সেরকমভাবেই বলছি। কি হয় যে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি ইউপিতে, উত্তরপ্রদেশ। তো ওদের যেখানে ওরা থাকতো, মানে ও তখন সুধা তো এখনো জন্মায়নি, ওর বাবা তখন ছোট ছিল, 4-5 জন আরো গ্রামের বন্ধু বান্ধবরা ছিল। তো ওরা একটা রাত্রিবেলাতে একখানা জায়গা ছিল, সেখানে শুনেছিল যে এই যে মাঠ, এই মাঠের পরে একটা কুড়ে ঘর আছে, সেই কুড়ে ঘরে যারাই যায় তারা আর ফেরত আসে না। মানে অনেকের নাকি রাত্রিবেলা ওই জায়গা থেকে অনেক রকমের অদ্ভুত সাউন্ড শুনতে পায়, চিৎকার শুনতে পেত, আর্তনাদ শুনতে পেত, কিন্তু কেউ সাহস পেত না। এবং যারা সাহস করে ওর ভেতরে ঢুকেছে তারা আর বেরোতে পারে, এটা খুব শুনেছি। তো এবার যেরকম হয়, মানে টিনেজার 17-18 বছরের বাচ্চা কাচ্চারা যেরকম হয় যে লাইক একবার ওই জায়গাটা দেখে আসি, বা ওই জায়গা, ওই কুড়ে ঘরটা না হোক, ওই আশেপাশটা একবার দেখে আসি। তো ওরা যায় একদিন রাত্রিবেলা, মোটামুটি আর ওদের ওখানে 7-8টার সময় সবাই খাওয়া দাওয়া শেষ, ডিনার কমপ্লিট করে ফেলতো। তো 8টার পর একদিন বন্ধু বান্ধবরা ওখানে যায়, গিয়ে দাঁড়ায়, গিয়ে না ওরা কি করে, গাছের ডাল ইট পাথর ওই দিকটা ছুঁড়ে ছুঁড়ে মারে, ঠিক আছে, মানে যাতে কেউ রেসপন্ড করে কে আছে ভেতরে, এরকম কিছু একটা বাচ্চা ছেলে যেরকম যা হতে পারে 17-18 বছর বয়সে। এবার কি হয়, যখন এগুলো কাজগুলো করা শুরু করছে তখন ভেতর, মানে ওই যে কুঁড়ে ঘর যেটা ছিল আর কি, ওরা দেখতে পাচ্ছে কি ওখানে একটা পুরো অন্ধকার ছিল, হঠাৎ করে সেখানে আলো জ্বলে ওঠে কোনো একটা, ভেতরে কেউ মোমবাতি জ্বালায় বা হ্যারিকেনের আলোটা তেজ করে, কিছু একটা হয়, আলোটা প্রস্ফুটিত হয়ে যায়। ওখান থেকে একটা সাউন্ড আসে, কন হে यहाँ पे, মানে কে ওখানে আছো। তো ওরা বলে যে আমরা 5 জন বন্ধু এখানে আছি, মানে খুব, তখন ওরা হাসাহাসি করছে কিন্তু, ঠিক আছে। তখন বলছে যে সামনে এসে, তখন ওই কুড়ে ঘর থেকে আওয়াজ আসছে সামনে এসে কথা বলো। তখন ওরা 5-6 জন বন্ধু বলছে যে আমরা তাহলে আসছি একসাথে। এটা যখন বলেছে তখন কুড়ে ঘর থেকে কোনো একটা এন্টিটি বলে যে না, একজন একজন করে আসো। তো এই কথাটা যখন শুনেছে, শোনার পর ওরা একটু ভয় পেয়ে যায়। আর ওরা এটা দেখতে পায় যে ওই যে আলোটা ছিল ভেতরে, ওর আলোটা আরেকটু বেড়ে যায়, মানে আরো প্রস্ফুটিত হয়ে যায়। তো এটা দেখার পর ওরা ওখানে আর কিছু না ভাবে পেছন দিকে ছুটে দৌড় মারে, আর ওই রাস্তাতে আর কোনোদিনও যায়নি ওরা। তো এটাতে ওরা, মানে আমাকে সুধা বলে যে এটা ছোটবেলাতে ওর বাবা ওকে বলেছিল, এর মধ্যে কোনো অলৌকিক কিছু আছে কিনা না আছে কিনা সেটা জানে না, তবে এই যে আলো বেড়ে যাওয়া বা মানে এরকম কয়েকটা স্টোরি, বা কেন বললো যে একজন একজন করে এসো, একসাথে এসো না, সেটাও কিন্তু আমি, মানে সুধা জানে না, ওর বাবাও জানে না, এবং আমিও জানি না। তো এটা একটা স্টোরি আমাকে বলেছিল, মনে হলো যে এটা বলা উচিত, একটা স্টোরি ছিল আমার কাছে, ও বলেছিল। তো দ্যাটস ইট। তো এই কটা স্টোরি আশা করছি আপনাদের ভালো লেগেছে। এরকম স্টোরি আমি আবার আনতে শুরু করব, মানে আনা শুরু করবো এবার থেকে। আপনাদের জীবনের সাথেও যদি এরকম কোনো হন্টেড হোক বা অলৌকিক ঘটনা হোক, যেটা কোনো এক্সপ্লেনেশন আপনাদের কাছে নেই, এরকম কোনো ঘটনা ঘটে থাকলে প্লিজ জানাবেন। আমার ইনস্টাগ্রামের আইডি স্ক্রিনে দিয়ে দিলাম, আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিলাম, প্লিজ চেক দ্য ডেসক্রিপশন। আর কমেন্ট সেকশনেও যদি চান আমি কমেন্ট সেকশনেও পিন করে দিতে পারি, সেগুলো দেখতে পারেন। আর আপনাদের স্টোরি প্লিজ ওখানে পাঠান। আপনাদের স্টোরি শোনার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আর আপনাদের স্টোরি ছাড়া কিন্তু এবার আমি এপিসোড বানাতে পারবো না, কারণ এখানে কারোর সাথে পডকাস্টিং করার মতন কেউ নেই আমার। সবাই এখানে হিন্দিভাষী, কেউ বাংলাতে কথা বলতে পারে না এখানে, মানে বাংলা জানে না, খুব স্বাভাবিক। আমি দিল্লিতে আছি, সাউথ দিল্লি, এখানে কেউ বাঙালি নয়। এখানে একটা পাড়া রয়েছে একটু দূরে, সিআর পার্ক বলে ওটাকে, ওখানে সব বাঙালিরা রয়েছে, কিন্তু এখানে সব নন বেঙ্গলি। তো এটাই হচ্ছে ব্যাপার। এই পরের এপিসোডে এই ক্যাফে সংক্রান্ত একটা স্টোরি বলতে চাই, যেটা কদিন ধরে এখানে ঘটছে, কিন্তু এখনো পর্যন্ত কি ঘটছে সেটা পর্যন্ত আমরা কেউ জানি না। ক্যাফেটাও বেশ পুরনো, মানে যে জায়গাটা প্লটটা ছিল আর কি, সাউথ দিল্লিটাও বেশ পুরনো, কিন্তু এখানে একটা ঘটনা খুব রিসেন্টলি ঘটা শুরু করেছে, সেটা নিয়ে একটা এপিসোড বানাতে চাই। তো আপনারা যদি এই ভিডিওটাকে সেরকম ভালোবাসা দেন, তাহলে আমি একটা এপিসোড আনতে পারি এই ক্যাফেটা নিয়ে, যেখানে আমি রয়েছি এই মুহূর্তে, এবং ওটাকে নিয়ে আমি একটা এপিসোড বানাতে পারি। তো আজকের এপিসোড এই পর্যন্তই।
দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন।